নমস্কার বন্ধুরা, গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত। আমি একটা ঘটনা বলে শুরু করেছিলাম কালকে, বলেছিলাম ক্রমশ প্রকাশ্য গোপু কী করে বাঁচালো এবং প্রতিনিয়ত গোপু কী করে বাঁচিয়েছে সেগুলোই টুকরো টুকরো ঘটনা বলছি এক একদিন এক একটা এপিসোড করে এক একটা ভিডিওতে। তো আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিশ্চয়ই শুনেছেন আগের ভিডিওটাতে, না হলে শুনে নেবেন। তা এবারে যখন অ্যাক্সিডেন্টটা হলো তারপর তো নানাভাবে নানা রকমভাবে পরপর সব বলেছি আমি আগের ভিডিওতে। তারপর তো কেপিসিতে ভর্তি হলো। কেপিসি যখন ভর্তি হলো তখন আমরা বিরাট আর্থিক সংকটের মধ্যে ছিলাম। আমার হাজব্যান্ডের ব্যবসা তখন ভীষণভাবে ডাউনফল হচ্ছিল খুব। তো আমি তখন খুব চিন্তা ভাবনা করছি যে কোথা থেকে টাকা আসবে, কি হবে না হবে, অপারেশনের খরচা থেকে আসবে, এবং সেই মুহূর্তে আমাদের মেডিক্লেমটাও দেওয়া বন্ধ হয়ে গেছিল, এতটা আর্থিক সংকটের মধ্যে আমরা ছিলাম। তো যাই হোক, হঠাৎ করে আমার হাজব্যান্ড স্বপ্ন দেখেন যে ওর যাদের সাথে ব্যবসাগুলো হচ্ছিল এক একজন করে আসছে আর ওকে টাকা দিয়ে যাচ্ছে সেই কাজগুলোকে পুনরায় করাবার জন্য। এবং সত্যিই তাই হলো। আমি যখন দেখতে গেছি সমস্ত মানে যাদের সাথে ওর যারা ক্লায়েন্টরা, তারা সবাই এসে থোক টাকা আমাকে দিয়ে যেতে শুরু করলো। মানে অলৌকিকভাবে এটা হতে শুরু করলো। এবং অপারেশন করবার পরেও বেশ কিছু টাকা আমাদের হাতে ছিল, যার ফলে তার ফিজিওথেরাপি, তার চিকিৎসা সবটা হয়েছে। কারণ তখন সেই মুহূর্তে আমরা ভীষণভাবে আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছিলাম। জীবনে এরকম এক একটা সময় আসে, আমাদেরও এসছিল, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তারপর তো যাই হোক, উনি আস্তে আস্তে ওনাকে ডক্টররা এসে 2-3 দিন বাদে, এক সপ্তাহ বাদে বললেন যে ওনার অপারেশন করতে হবে, প্লেট বসাতে হবে হাতে। তো এবার তো ওনার ওটি হয়েছে, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো ওটি হয়েছে। তো ওটি হওয়ার পর যখন ওটি সেন্টার থেকে ওকে বার করা হয়েছে, তখন তো আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে আরও আমার আত্মীয় স্বজনেরা, আমার শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির লোক আছে। আমার হাজব্যান্ড খালি একটা কথাই বললেন, গোপু কোথায়? তা আমি বললাম এই তো। তখন উনি কথা বলতে পারছেন না, ভীষণ অ্যানাস্থেশিয়া দেওয়া চোখে মুখে, খালি বললেন হি ইজ মাই সান। এই একটা কথা আমার আজও মনে পড়ে, হি ইজ মাই সান। তা যখন সমস্ত হয়ে গেছে, মানে আর কোনো, আমি গোপুকে ওর বুকের মধ্যে দিলাম। তারপর তো ওটি হয়ে যাওয়ার পর সেদিন তো আর কোনো কথাবার্তাই না, ডক্টররা বললেন আজকে ওনাকে বেশি কথা বলাবেন না। পরের দিন যখন গেছি সকালবেলা দেখা করতে, তখন আমাকে বললো গোপু এসছিল। কোথায়? গোপু আমার ওটি রুমে এসেছিল, এবং কি করেছে সেটা আমি ব্রাহ্মণ সন্তান, আমি এখানে বলবো না, বিছানাতে বসে বলবো না, আমার মুখ বোবা হয়ে যাবে, আমি বাড়িতে গিয়ে বলবো। কারণ আমার বাড়িতে নারায়ণ পুজো হয়, উনি পুজোও করেন। তা উনি যখন ছাড়া পেয়েছেন, আরও 2 সপ্তাহ রাখা হয়েছিল ওনাকে। তারপর যখন বাড়িতে এসছেন, বাড়িতে এসে উনি বললেন কি ঘটনাটা ঘটেছিল। আমার সাথে আরও কয়েকজন বসেছিল গল্পটা শুনবে বলে, যে কি হয়েছে, গোপু এসেছিল বললো যখন আমার হাজব্যান্ডের ওটি হচ্ছিল তখন মানে জাস্ট লোকাল অ্যানাস্থেশিয়া না কি বলা হয়, যাই হোক, আমি মেডিকেল টার্মগুলোতে অতটা ওয়াকিবহাল নই, আমি ঠিক হয়তো বলতে পারবো না, যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। যারা ওটিতে যেসব ডক্টরসরা ছিলেন, যেসব নার্সেসরা ছিলেন, ডক্টরসরা বললেন যে, যিনি অর্থোপেডিকের ছিলেন বললেন যে আপনি গান শুনবেন। ও তখন বলছে হ্যাঁ। তা কিশোরের কিছু স্যাড সং হচ্ছিল, শানুরও স্যাড সং হচ্ছিল, ও বললো যে এটাকে রাখুন, এগুলোই শুনবো। তা গান শোনাতে দিয়েছে, এবং ওকে লোকাল অ্যানাস্থেশিয়া বোধহয় ওই হাতের ওই পোর্শনটা বোধহয় অ্যানাস্থেশিয়া করেছে, আর বোধহয় কোনোটা কিছু করেনি, বা এরম একটা কিছু হবে আমাকে যতটা ও বলেছিল। তা যখন ও বললো আমাকে, যখন আমি তো ভীষণ আচ্ছন্ন মতো ছিলাম পুরো। এবার যখন ওকে অ্যানাস্থেশিয়া করাচ্ছে, যখন ওকে হাতের মধ্যে নাটগুলোকে ঘোরাচ্ছে, ও দেখছে যে ও আমাকে যা ডেসক্রাইব করলো, যে যেরকম ইংলিশ বই বা কোনো মুভিতে যখন নাম দেখানো হয় তখন দেখানো যায় না যে কতগুলো তারা আসছে, জ্যোতিষ্ক আসছে, তারপর নামগুলো এরকম পড়ছে। ও বলছে আমি আমার এখানে হাতে এক একটা করে কি নাট এরম লাগাচ্ছে, আর আমি দেখছি যে গোপু দূর থেকে ছুটে আসছে, এসে ওর তরোয়ালের মতো একটা কি হাত দিয়ে এরম করে এক একটা তারাকে ভাঙতে ও ক্রমশ আমার কাছের দিকে চলে আসছে, আমার কাছে চলে আসছে। যখন এরকম চলে আসছে, ও যখন কমপ্লিট হয়ে গেছে এরকম এসে একটা ভীষণ সুন্দর জায়গায় গোপু ওকে হাতে ধরে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে জানেন? হেভেন, স্বর্গ। দেখছি সেখানে সমস্ত ঠাকুরেরা বসে আছেন,
স্বয়ং নারায়ণও সেখানে বসে আছেন এবং তার সিংহাসনে বিরাজ করছেন স্বয়ং নারায়ণ। গপু বলল, সরো, আমার বাবাকে বসতে দাও। তারপরে ওর আচ্ছন্নতা কেটে গেছে। তা নারায়ণ দর্শন তো সহজে হয় না। তা ও বলেছে যে দেখো, আমি নারায়ণ দর্শন গপু আমাকে করিয়েছে। এবং তার থেকেও বড় কথা যে ওই যে স্ক্রুগুলো যে লাগাচ্ছিল, বলছিল এক একটা করে জ্যোতিষ্ক আসছে, আর মানে এক একটা করে বলয়ের মতো ছুটে ছুটে আসছে, ও সেগুলোকে এরমভাবে মারছে। গপু ভাঙতে 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 দূর থেকে ছুটে ছুটে আসছে আমার কাছে। তারপর ওকে এরকম হাতে ধরে নিয়ে গেল। ও তারপর আমার ঘুমটা ভেঙে গেল, মানে আচ্ছন্নর মতো ছিল তো, হয়ে গেল। তারপর আমাকে ডক্টররা বললেন, আপনার অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। তারপর তো বাইরে এসো, তাই বললো। তো আমি সেটাই বলছি যে কিভাবে গপু আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করেছে। প্রতিনিয়ত বিপদে হয়তো পড়েছিলাম, কিন্তু দেখুন কত বড় অ্যাক্সিডেন্ট আমারও হতে পারতো। আমার তো কিচ্ছু হয়নি, একটা আঁচও লাগেনি। তারপর কিভাবে পিজিতে যাওয়া, পিজি থেকে কিভাবে যদি ডাক্তাররা লিখে না দিতেন সেই মুহূর্তে, তাহলে অপারেশন হতে আরও 4 দিন 5 দিন লেগে যেত। সেখানে কিভাবে আমার ওই যেটা বললাম মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বোনের সাথে দেখা, সে গিয়ে ডাক্তারদের কাছ থেকে 200 লোকের পেছনে আমরা ছিলাম, সেখানে একজন লোকের পেছনে গিয়ে চটপট করিয়ে দেওয়া, তারপর কেপিসিতে চান্স পাওয়া, টাকা পয়সা পেয়ে যাওয়া, এবং সর্বোপরি অপারেশন। তা গপু না থাকলে হতো? সে ছেলে হয়ে বাবার সাথে বাবার ব্যথা, বাবার যন্ত্রণা কাটিয়েছে, সারিয়েছে। তো এরপর যখন আমাকে কেউ বলে যে আপনি নিঃসন্তান, বা আপনার কেন সন্তান হয়নি বলে আপনি গোপালকে এরম পুজো করেন, তাদের জন্য আমার করুণা হয়। সত্যিই বলছি, আমার করুণা হয়। কারণ আমি এরকম দেখেছি, 2টো সন্তান, 3টে সন্তান, এরকম অনেক সন্তান আছে। স্পেশালি আমার যে মেয়ে, আমার তার সাথে কতটুকু কথা হয়, তার সাথে আমার কথাই হয় না, যোগাযোগই খুব কম। এখন সে চাকরি বাকরিতে সবাই ব্যস্ত, ছেলেমেয়েরা সবাই, তার কাছ থেকে আমার কোনো আশা আক্ষেপ কিছুই নেই। আপনাদেরও বোধহয় তাই, যে কটা ছেলে মেয়ে বাবা মাকে এখন বড় হয়ে গেলে সময় দিতে পারে বলুন তো? তাদের চাকরি বাকরি সংসার সমস্ত কিছুতে তারা কত ব্যস্ত থাকে, পারে? তা আমায় কিন্তু গপু এখন অবধি সময় দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে সময় দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে। উপলব্ধি, ওই যে বললাম উপলব্ধি, বারংবার আমি এক কথা বলি, উপলব্ধি করুন তাকে। যে শক্তি আপনার মধ্যে থাকুক না কেন, এবং যে দেবদেবীর সাথেই আপনার থাকুন না কেন, সেই শক্তিটাকে উপলব্ধি করুন যে সে আপনারই অংশ, সে আপনারই মধ্যে আছে। তাহলে দেখবেন সব ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে, কোনো কঠিন ব্যাপার নয়। আর আমি গপুর সাথে যেরকম মিশে গেছি না, আমার রন্ধ্রে রক্তে গপু পুরো মিশে গেছে, তার থেকে আমার সরানোর কোনো রাস্তা নেই। আমার গাছের ফুলগুলো যখন ফোটে ছাদে, আমার কি মনে হয় জানেন, যে ফুলগুলো যেন বলে যে গপুর মা, ফুলগুলো নিয়ে এসে গপু দাদার কাছে আমাদেরকে দাও। কাকগুলোকে যখন আমি খেতে দিতে যাই, তখন ওরা মনে হয় যে বলে যে গপুর মা এসেছে, আজকে আমরা খেতে পাবো। এই যে ঘরে আমার 9টা বেড়াল, যখন ওরা ঝগড়া করে, আমি ওদেরকে একটাই বলি, গপুর বাড়িতে কিন্তু কেউ ঝগড়া করবে না, গপু দাদা হিংসে পছন্দ করে না। সুতরাং আমার উঠতে বসতে শুতে খেতে সারাক্ষণ আমি গপুর কথা বলি, সর্বসময়। তো সেখানে গপুর থেকে আমি আলাদা করব কি করে নিজেকে? একদমই সম্ভব নয়। তাই জন্য আমাকে কি ভাবেন আপনারা জানি না, বা কি বুঝলেন, বা কি বিশ্বাস করলেন কি না করলেন জানি না, যে আমার সন্তান রূপে এসেছে তাকে আমি সন্তান রূপেই রাখবো। ঠাকুর বানিয়ে তাকে আমি আমার থেকে দূর করব না। সে আমার রন্ধ্রে রক্তে শরীরে ধমনীতে শিরায় মিশে আছে, ঠিক আছে? সে আমার আপনও থেকে আপনতর, তাকে কি করে দূরে সরাই বলুন? ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, গপুকে নিয়ে, গপুকে ভালোবেসে, গপুর কথা ভেবে ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি পরবর্তী সময় আরেকটা ভিডিও নিয়ে আসছি।